কি বলা হলো আপনারা যখন গেলেন মিটিংয়ে? কি বলা আমরা যেটা শুনলাম সেটা খুব অদ্ভুত। সেটা হচ্ছে তিনটে ন্যারেটিভ। একটা হচ্ছে আমরা হারিনি, আমরা প্লেয়ার থেকে পড়ে যাচ্ছিলাম, আমরা যদি আসি তো না হেরে থাকি কবে হারবো। আচ্ছা, 2 নম্বর হচ্ছে সুতরাং আমাদের যদি না হেরে থাকি তাহলে উনি পদত্যাগ করবেন না। এটা সংসদীয় রাজনীতির বেসিক নিয়ম। আপনি হেরে গেলে আপনাকে প্রতিপক্ষকে অভিনন্দন জানাতে হবে, কুর্সি ছাড়তে হবে, সরতে হবে। আপনি একদিন আটকে রাখবেন, 1 বা 2 দিন আটকে রাখতে পারবেন। এটা কোনো স্পোর্টিং স্পিরিট হলো? ব্রাজিল জার্মানির কাছে একবার 7-1 গোলে হেরে গিয়েছিল। ব্রাজিল নিজেরা বসে ব্রেনস্টর্মিং করে কেঁদেছিল এবং করেছিল কি করে আমরা হারতে পারি 1-2 গোলে। 7 গোল যাত্রাভিমানে লাগেনি আপনাদের? তৃণমূলের যাত্রাভিমানে আঘাত হয়েছিল। আমি বলবো এটা পরাজয় না। আমরা যদি 130-40-এ দেখুন হারতাম তা আমরা সরকারে থাকতাম না। আমি একটা প্রশ্ন করি এখানে, যে যাত্রাভিমান কথাটা বললেন, দেখুন ভোটের আগে তো বিভিন্ন ন্যারেটিভ অলরেডি শুরু হয়ে গিয়েছিল, বেশ ন্যারেটিভ সেট করা হয়ে গিয়েছিল। অনেকে বলেছেন, অনেক রাজনৈতিক বিশ্লেষক বলেছেন যে তৃণমূল এই দলটার কোনো নিজস্বতা নেই, বিভিন্ন দল ভেঙে ভেঙে এই দলটা তৈরি হয়েছে। তো আমি সেই জন্যই আপনাকে জিজ্ঞেস করছি যে তৃণমূল কংগ্রেসের যাত্রাভিমানটা কি ছিল, মানে কালীঘাট তৃণমূল কংগ্রেসের? দেখুন, কালীঘাট তৃণমূল কংগ্রেস বা মানে ঋতব্রজ তৃণমূল কংগ্রেস বলে কিছু হয় না। এখন কেউ ঋতব্রজ তৃণমূল কংগ্রেস বললে পাল্টাকে বলবে যে হয়তো কুণাল ঘোষ তৃণমূল কংগ্রেস, উনি সবসময় ফেস, মমতা ব্যানার্জি হয়তো নেই পিকচারে, কুণাল দাই এখন দলটা চালাচ্ছেন। এগুলো কোনো কথা না, এগুলো কোনো, এইটা হচ্ছে খুব মানে কুইক ন্যারেটিভ, মানে অ্যাবসার্ড ন্যারেটিভস। পয়েন্ট হচ্ছে তৃণমূল কংগ্রেসের ভোটের আগে ন্যারেটিভ যা ছিল, দলটার ইউএসপি কী ছিল? দেখুন, সব দলের একটা ইউএসপি থাকে। সিপিএম বিজেপি অনেক রেজিমেন্টেড পার্টি, এটা মানবেন আপনি। কংগ্রেস অত রেজিমেন্টেড পার্টি না। বলা হয় কংগ্রেসের নেতারা মোটামুটি ভোটের আগে ধুতি পাঞ্জাবি বার করে 1 মাস আগে। কিন্তু স্বাধীনতার লড়াই করা একটা দল, কালচার। কংগ্রেস দেখবেন যখন মমতা বন্দ্যোপাধ্যায় যখন জিতেছিলেন, কেন জিতেছিলেন? সিপিএমের বিরুদ্ধে কংগ্রেসের ছিল প্রদীপ ভট্টাচার্য গিয়ে গভর্নরের কাছে গিয়ে পিটিশন দেবেন। মানুষ সিক অ্যান্ড টায়ার্ড অফ ইট। আরে কতদিন পিটিশন দেবেন? সিপিএম অত্যাচার করেই যাচ্ছে। তাহলে ইউ নিড সামবডি যে ফাইট করবে। মমতা বন্দ্যোপাধ্যায় ফার্স্ট মানে কুড কনভিন্স পিপল যে আমি ফাইটার, আমি একটা আনকম্প্রোমাইজিং ফাইট করব। এই ফাইটিং স্পিরিট দেখলে কোনো না, তাহলে এ বোধহয় ফাইটটা করবে। তাহলে ভোটে হারার পর সেই ফাইটিং স্পিরিটটা এবার ওখানেই আসছে। এবারে যেটা হলো সেটা হচ্ছে জেতা একটা ইউএসপি লাগে। আমরা হেরে গেছি। এবারে কি হলো? 15 বছর ক্ষমতার মেদ, আত্মম্ভরিতা, আমরা সব জানি, আমরাই সব বুঝি, কেউ কিছু বোঝে না। এই যে দলের 4-5 জনের মধ্যে একটা অদ্ভুত তৈরি হয়েছে, নোয়াল টাইপ হয়ে গেল না, সব কিছুকে রিজেক্ট করে দাও। কেউ কিছু বিরুদ্ধ মধ্যে, আমরা যদি হেরে গেছি আমাদের কথা, মানে আমরা কেন হারলাম তার কোনো কেন্দ্রভিত্তিক পর্যালোচনার তো গুলি মারুন আপনি, আজকেও নেই কারো কাছে, কোথাও খুঁজে পাবেন না। কেন্দ্রভিত্তিক পর্যালোচনা করে তৃণমূল কংগ্রেস একটা বহিঃপ্রকাশ করতো 3 দিনের মধ্যে 294টা কেন্দ্র নেওয়া, তো আমাদের নাকি ব্যাকরুম স্ট্রং ছিল। আমরা কিচ্ছু করলাম না। আমি যাত্রাভিমান কথা এটাই বলছি, যে প্রশ্নটা আপনি করলেন, আমাদের দলটা অত রেজিমেন্টেড ছিল না, পরিষ্কার কথা। আমাদের দলে ছিল একটা আবেগ। আবেগটা ছিল হচ্ছে যে একটা হই হই আবেগ ছিল। আবেগের অনেকটা খারাপও ছিল, কিন্তু আবেগে কিছু ভালো দিকও আছে। অনেক সময় আবেগে না মুভমেন্ট হয়, সব মুভমেন্টে লজিক থাকে না। তৃণমূল কংগ্রেসের ইউএসপি ছিল তৃণমূলের আবেগ, যে আবেগে 21শে জুলাই একটা সময় লোকে কিন্তু আসতো একদম গত বছর। হ্যাঁ, যে সময় তৃণমূল হঠাৎ কর্পোরেট হয়ে গেল না, দুটো মিস খেলো না। মানে ব্রাজিলকে যদি আপনি বলেন যে ইউরোপিয়ান স্টাইলে খেলতে হবে, যা হলো তাই হলো। তৃণমূল বেসিক্যালি একটা খুব ফ্লোতে চলা দল, একটা ফ্লো। তৃণমূলের ফ্লো আটকে রেখে আপনি এখন কর্পোরেটে ভাবছেন যে ডেটা অ্যানালাইসিস করবেন। তৃণমূল ডেটা সেন্টারে, কিন্তু আপনি একটা সময় বলেছিলেন আমাদের স্টুডিওতে এসেই যে লোকসভা ভোটে আপনি হেরে যাবার পর বা দেবাংশু হেরে যাবার পর আপনাদেরকে এমন ভাবে কথা বলা হয়েছিল যে আপনারা বড় একটা দোষ করে ফেলেছেন, দেবাংশু ঝরঝর করে কেঁদেছে। একদম। তাহলে সেইটা 2024-এ যেটা হলো, বিচার হলো, তুল্যমূল্য আলোচনা হলো, 2026-এ কেন হলো না? আলোচনা হয়নি, ওখানে অনেকে প্রেজেন্ট ছিল, আপনি প্রত্যেককে জিজ্ঞেস করতে পারেন। যেটা হলো সেটা হচ্ছে তখন তৃণমূল 29টা জিতেছে, দল একটা হাইপে চলছে, আমাদের বোধহয় নেক্সট প্রধানমন্ত্রী আমাদের থেকে হবেন। যারা হেরে গেল এরা দলের কাছে মনে হলো এরা খুব একটা বাজে টাইপের কিছু। দল এটাও বুঝতে পারলো না যে যারা হেরেছে তারাও চেষ্টা করেছে। যেমন এবারও যারা হেরেছে বিধানসভাতে অনেকেই ভালো ক্যান্ডিডেট ছিল, আমি বলছি, আমি ভেবেছিলাম জিতে যাবে, জিততে পারেনি, সেটা অন্য প্রশ্ন। তো হেরে গেছে বলে আপনি কথাটা শুনবেন না। 24-এ একটা দুর্ব্যবহার টাইপের হয়ে গেল। হেরে গেছো মানে ঠিক আছে, আপনি আজকে আপনার একদিন খারাপ যেতে পারে, তার মানে আপনি চেষ্টা করেননি। এইটা তো মানে খুব
একটা দলের পক্ষে নন প্রফেশনালিজম, বরং আপনি হারা ক্যান্ডিডেটের থেকে ভালো করে শুনুন যে তুমি কেন হারলে, তুমি ঠান্ডা মাস, তোমাকে 10 মিনিট সময় দেওয়া হলো, তোমার ইনডেফিনিট টাইম নেই, 10 মিনিট ইউ হ্যাভ টু এক্সপ্লেন তুমি কেন হারলে বলো। দল জবাবদিহি চাইতেই পারে। সবার সামনে বলতাম আমরা যা আমাদের কি মনে হয়েছিল, আমরা রিপোর্ট দিয়েছি, দেখুন আপনারা সেই রিপোর্ট তো পাবলিকলি আপনি আনেনি, যে রিপোর্ট দল বলো রিপোর্ট দিন, রিপোর্ট সবাই দিয়েছিল, দেবাংশু দিয়েছে, আমি দিয়েছি, সুজাতা সুজাতা তো 5,000 ভোটে হেরেছে। ওকে জিজ্ঞেস করা হয়েছিল কখনো, সুজাতা আপনি যে হারলেন এত কম ভোটে, মানে 3,000 ভোট এদিক ওদিকে সুজাতা এমপি হয়ে যায়, আমাদের থেকে অনেক, মানে ওর জন্য আমার খারাপ লেগেছিল, নিজের জন্য খারাপ সবার লাগে, ওর জন্য আমার খারাপ লাগে। 3,000 মাত্র ভোট লোকসভার এমপি হওয়ার মধ্যে ছিল। ওকে একবার বলা হলো, সুজাতা তুমি কেন হেরে গেছো, কি এমন হলো, মানে ডিজোন করে দেওয়া হয়। মানে এই যে কালচারটা, যে জিতে গেলে সব ঠিক আছে, হেরে গেলে তোমাকে ডিজোন করে দেওয়া হয়, এইটা হচ্ছে একটা আত্মম্ভরিতার ফসল। এটা একটা অন্যরকম একটা মানসিকতা। মানে এবারেও কি আপনাদের ওপর জাস্ট চাপিয়ে দেওয়া হলো, এবারে আমরা হারিনি, আমাদের হারিয়ে দেওয়া হলো? এবারে হচ্ছে টোটাল একটা ডিসক্লেমার, টোটাল একটা, মানে পুরো ফলাফলটা হচ্ছেই নাকি একটা পুরো কি বলবো, এটা একটা ফলাফলই নয়, এই ফলাফলটা সম্পূর্ণভাবেই একটা টুইস্টেড বা একটা ম্যানুফ্যাকচার্ড ফলাফল, যার সাথে আমি প্রথম দিন একমত। কে বললেন, অভিষেক ব্যানার্জি বলেছিলেন না মমতা বন্দ্যোপাধ্যায়? মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন। মমতা বন্দ্যোপাধ্যায় মানে তখন কি উনি বুঝতে পারেননি যে আমাদেরকে চেয়ারটা এবার ছেড়ে দিতে হবে, আমরা আর প্রশাসকের ভূমিকায় নেই? আমরা সেটাতেই সারপ্রাইজ ছিলাম যে, দেখুন মমতা বন্দ্যোপাধ্যায় রাজনীতিতে একটা দীর্ঘ সময় রাজনীতি করেছেন বা করছেন, ওনার রাজনৈতিক প্রজ্ঞা নিয়ে, মানে আমি তো অত্যন্ত ক্ষুদ্র মানুষ, কেউ প্রশ্ন তুলবে না, আমার মনে হয় যে নরেন্দ্র মোদীও তুলবেন না, যে মাননীয় প্রধানমন্ত্রী যেন, ওনারা সবাই বড় লিডার, মাননীয় প্রধানমন্ত্রীও খুব বড় লিডার, উনিও বড় লিডার, কেউ এটা বলবে না। কিন্তু কোনো না কোনো জায়গাতে না, মানে আমার মনে হয়েছে যে এই পার্টিকুলার হারের পরে উনি হয়তো পরাজয়টা মেনে নিতে পারেননি। এইটা মানে আমার মনে হয়েছে যে আরও বেশি ম্যাচুরিটি দেখানোর প্রয়োজন ওনার স্ট্যাচারের কাছ থেকে। এটা যদি একটা সাধারণ পলিটিশিয়ান একসঙ্গে আমি হারিনি করে, সেটা মানা যায়, কিন্তু ওনার স্ট্যাচারে, যাকে পুরো ভারতবর্ষ চেনে, তার প্রথমে উচিত ছিল গ্রেসফুলি এটাকে মেনে নেওয়া, যে আমরা হেরে গেছি, আমরা খারাপ ফল করেছি, পর্যালোচনা হবে, দরকার হলে বুট ক্যাম্প করে পর্যালোচনা হবে, একসঙ্গে থেকে পর্যালোচনা হবে, তারপরে আমরা 1 মাস করে একটা স্যাবাটিক্যাল বা অফ নেব, আমরা ময়দানে নামবো। আপনি তো তাই করবেন, কনস্ট্রাকটিভ একটা কিছু করবেন তো, তা না আমরা হারিনি, আপনি টোটাল জিনিসটাকে করে দিলেন, উড়িয়ে দিলেন, ডিসমিস করে দিলেন। এই ডিসমিসিভ অ্যাটিটিউডটা তৃণমূল কংগ্রেসকে দাঁড়াতে দিল না। বেশ, আমরা এবার যে আলোচনাটায় আসবো, আমরা ঠিক কি হয়েছিল চৌঠামে সেটা আমরা জানলাম। এবার আমরা যে আলোচনাটায় আসবো সেটা হচ্ছে যে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কতবার ভোটে জিতেছেন, বিধানসভা ভোটে দাঁড়িয়ে একজন মুখ্যমন্ত্রী তিনি কতবার জিতেছেন। গত 15 বছরে বোধহয় আমরা এই প্রশ্নটা কেউ তুলিনি। 2021-এ মমতা বন্দ্যোপাধ্যায় হেরেছেন, 2026-এ মমতা বন্দ্যোপাধ্যায় হেরেছেন, 2016-এ মমতা বন্দ্যোপাধ্যায় জিতেছিলেন, 11-তেও কিন্তু আমরা দেখেছি মমতা বন্দ্যোপাধ্যায় উপনির্বাচনে জিতে মুখ্যমন্ত্রী হয়েছেন। একজন ক্যাপ্টেন তিনি যদি এভাবে